দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি আমি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে উৎসব কেন্দ্রিক অর্থনীতি। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDSS সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ঈদুল আজহা শেষ হলো, আমাদের যে দুটি বড় উৎসব আছে তার মধ্যে একটি। এই সময় কিন্তু প্রায় বলা হয়ে থাকে 3000 কোটি টাকারও বেশি বাণিজ্য আমাদের এই বছরই হয়েছে। প্রতি বছরের মতন এবছরও কিন্তু এই পরিমাণটুকু আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। কেন্দ্রিক যদি বলা হয় উৎসবের যে বিষয়টুকু, এই অর্থনীতির দিক থেকে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? এবারের উৎসব কেন্দ্রিক বলতে আসলে ঈদুল আজহা কেন্দ্রিক যে উৎসবটা চললো এবং তখন অর্থনীতির কি অবস্থাটা যেটা আপনি বললেন সেই বিষয়টাই আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে। এখানে তো এই উৎসবের কেন্দ্রে রয়েছে কোরবানি দেওয়া, এবং সেটা মোটামুটি পশুদেরকে দেওয়া হয়, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এটাই হয়। এটা একটা বিশাল আকারেই হয় বাংলাদেশে, এবং যেটার একটা পরিমাণ হচ্ছে যে প্রায় বলা যায় 90 লাখ থেকে 1 কোটি পশুকে কোরবানি দেওয়া হয়, জবাই করা হয়। সেখানে গরুর পরিমাণ প্রায় 60 লাখের মতো, 60% গরু, বাকিটা হচ্ছে গোট এবং অন্যান্য জিনিস। তো এই যে বিশাল আকারে যে গবাদি পশু জবাই হয়, এর সাথে কিন্তু অর্থনীতির অনেক কিছু জড়িত। যেমন ধরেন, এটা একটা পুরো একটা লাইভ স্টক সেক্টরের সাথে জড়িত। সেইখানে পশু পালন থেকে শুরু করে, পশুর খাদ্য দেওয়া থেকে শুরু করে, পশুকে জবাই করার পরে মাংস, পশুর চামড়া, এবং অ্যাট দ্য সেম টাইম যে প্রাইসিং প্যাটার্নটা, এটা পুরোটাই কিন্তু একটা অর্থনীতির বিষয়ের আলোচনা বিষয়বস্তু। হ্যাঁ, তো সেদিক থেকে আমি মনে করি যে এটা একটা বাংলাদেশ অর্থনীতির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে যে এই যে পশুর যে কোরবানিটা দেওয়া হয়, সেটা আমরা আমদানি কিছুটা আগে বৈধ এবং অবৈধ পথে হতো, সেটা ভারত থেকে এই বছর বা গত 2 বছর যাবত সেটা অনেকটা কমে গেছে। কমে যাওয়ার ফলে যেটা হয়েছে যে লোকালি যে গবাদি পশুর যে ডেভেলপমেন্টটা, সেটা অনেকটা বেড়েছে, এবং লোকাল চাহিদা এখন লোকালি মিট আপ করা হচ্ছে। আমরা কিন্তু বাইরের থেকে আমদানি করি না গরু, ছাগল, মহিষ কিছুই। ফলে এই সেক্টরটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে অনেক বেশি করে। অ্যাট দ্য সেম টাইম যেটা হয়েছে যে আমরা চামড়া, এখান থেকে যে চামড়ার একটা বড় যোগান আসে কিন্তু এই সময় বাংলাদেশের চামড়ার, আমরা লোকাল চাহিদা মিটিয়েও আমরা প্রায় $1 বিলিয়ন প্রতি বছর রপ্তানি করতে পারি। হ্যাঁ, তো চামড়া শিল্প নিয়ে কিছু সমস্যা আছে এখন, যেটা আমরা জানি যে রিসেন্টলি যে সাভারে যাওয়া নিয়ে, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেন করা নিয়ে, এবং ওইসব বিষয়গুলো রয়ে গেছে। তবে যে বিষয়টা যদি ঈদ কেন্দ্রিকই বলি, সেখানে একটা বড় বিষয় আমি যা দেখি ইদানিং, যে ক্যাটেল প্রাইসিংটা একটা প্যাটার্ন আছে কিনা বা কিভাবে চলে, এটা একটা বিষয় আমার মনে হয় গবেষণার বিষয়বস্তু হওয়া উচিত। বিফ, তারপরে পিগ বা অন্যান্য যেসব মিট এবং মিট মার্কেট নিয়ে বিশাল গবেষণার একটা বিষয়বস্তু। আমাদের দেশে আমার জানা মতো এরকম কোনো গবেষণা আমি ইকোনমিক সায়েন্সে আমি দেখি না, এবং এটা আমি মনে করি হওয়া উচিত এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন এবারে আমরা কি দেখলাম, প্রথম ঈদের 3-4 দিন আগের একটা প্যাটার্ন দেখা গেল যে প্রাইসিং এর একটা প্যাটার্ন আছে। একটা যত দেরি থাকবে ঈদের, তত প্রাইসটা একটু হাই থাকে, আস্কিং প্রাইসটা বেশি থাকে, এবং আস্তে আস্তে এটা কমতে থাকে, এবং ঈদের 1-2 দিন আগে কিন্তু হয় নামে বা আবার উঠে যায়, দুটার একটা। মোস্টলি আমার কাছে মনে হয় যেন এটা একটা ইউ শেপ প্যাটার্ন ফলো করে ঈদের এই 3-4 দিন আগে থেকে। হ্যাঁ, এর সাথে যারা এটা রেইস করে, মানে যারা পশুপালন করে, ব্যবসায়ী যারা, তাদের মতামতটা দরকার আসলে এখানে জানার, যে এখান থেকে এই যে প্রাইসিং প্যাটার্ন, তাতে করে কতটুকু ক্ষতিগ্রস্ত হলো, তাদের নেট প্রফিট কেমন হলো, তাদের এটা এই খাত থেকে কতটুকু লাভজনক, এই বিষয়গুলো কিন্তু অর্থনীতির একটা আলোচনা বিষয়বস্তু। সুতরাং এই বিষয়গুলো জানা প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে এটা একটা, যেটা আমি বললাম যে একটা গবেষণা বিষয়বস্তু হলে ভালো হয়। আগে থেকে নির্ধারিত করা কিন্তু চামড়ার দাম নিয়েও কিন্তু এক ধরনের মনোপলি আমরা দেখতে পাই। এট দ্য সেম টাইম হচ্ছে চামড়া, এটা তো গেল ক্যাটেলের প্রাইসিং, এখন চামড়ার প্রাইসিং নিয়ে কথা হচ্ছে, যে আগে থেকে নির্ধারণ করে দেওয়ার কথা বলা হচ্ছিল, এবং নির্ধারণ করে দেওয়ার ফলে এখন এটা আসলে সবসময় মেনে চলা মনে সম্ভব না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও দেখছি যে যারা কিনতে আছে, র হাইট যারা কিনে, তারাও মানে একটা বার্গেন করে একটা পজিশনে নিয়ে যায়। তারা যে একেবারে মেপে যাতে স্কোয়ার ফিট, যেটা সরকার বললো 50-60 টাকার মধ্যে কিনতে হবে, সেটা সবসময় মেনটেন করা সম্ভব হয় না। এবং যার ফলে এখন দেখা যাচ্ছে যে র স্কিন যারা কিনেছে, এই ব্যবসায়ীরা একটু বেশি দামে কিনে ফেলেছে। এখন যারা ট্যানারির মালিক, তারা হয়তো এত দামে নিচ্ছে না, ফলে ওখানে একটা
প্রাইসিং এর যে একটা কোনো ধরনের ফিক্সিং এর ব্যাপার স্যাপার আছে কিনা, মনোপলি টাইপের ওই বিষয় আছে কিনা, সেটা কিন্তু দেখা দরকার। না হলে কিন্তু এই শিল্পটাকে যতটুকু আমরা বিকশিত হওয়ার কথা ভাবছিলাম এতদিন যাবৎ, অর্থাৎ আরএমজির পরে আমাদের ধারণা ছিল চামড়া শিল্পটা আমাদের বাংলাদেশে রপ্তানিমুখী বড় শিল্প হিসেবে দেখা যাবে, সেটা কিন্তু খুব বেশি আগায়নি। হ্যাঁ, ফলে এই চামড়ার প্রাইসিং, রহাইড স্কিনের প্রাইসিং এবং এট দ্য সেম টাইম ট্যানারি মালিকদের বিহেভিয়ার, তাদের নিজস্ব যে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেন করা, সাভারে পল্লীতে যাওয়া, ইটিপি যেটা এনভায়রনমেন্ট যে ট্রিটমেন্ট প্ল্যানগুলোর, সেখানে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা পরিবেশে এগিয়ে যাওয়া, এই বিষয়গুলো সবই কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। এবং মিটের প্রাইসিংও একটা বিষয়। যদি আমরা এই মাসের কথাটাই বাদ দিই, অন্যান্য সময় দেখা যাচ্ছে সাপ্লাই ডিমান্ডের গ্যাপের ফলে দেখা যাচ্ছে মিট প্রাইস কিন্তু বাড়ছে। এবং সেই মিট প্রাইসটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে, বাড়ছে কমছে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি না। এটা সরকারের মনিটরিং মেকানিজমটা কি, সেটাও খুব বেশি ভালো জানা নেই। হ্যাঁ, আর যদি ওয়েলফেয়ার সাইড থেকে দেখি, এই যে কোরবানি একটা বিশাল হলে এর একটা 1/3কে ধরে নেওয়া হয় যে তারা যারা গরিব আছে, দুঃখী আছে, তাদের মধ্যে বিতরণ করা হয়, তাদের একটা প্রোটিনের একটা ব্যবস্থা হয়, কিছু সময় কনজাম্পশন একটা সেভিংস হয়। এটা কিন্তু অর্থনীতিতে একদিক থেকে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট রাখছে। আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখন রপ্তানির বিষয়টুকু চামড়া থেকেও কিন্তু অন্যান্য বিষয়ের দিকে ছড়িয়ে পড়েছে। গরু বা ছাগল, আপনি যেসব উপাদানগুলো ফেলে দেওয়া হয় সেগুলো কিন্তু বিভিন্ন প্রক্রিয়াজাত করে দেশের বাইরে পাঠানো হচ্ছে এবং এর বাজারটাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। না, এটা তো খুবই উৎসাহব্যঞ্জক একটা কথা। আমার মনে হয় লাইভ স্টক সেক্টরের জন্য এটা খুবই ভালো একটা সুখবর বলবো আমি। যেটা আপনি বলতেছিলেন একটু আগে, আমরা অনুষ্ঠান শুরুর আগে, যে গরুর ভুঁড়িও এখন কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। সুতরাং তাদের শিং বা চামড়া বা অন্যান্য জিনিস সবকিছুই কিন্তু খুব মূল্যবান জিনিস যা দেখা যাচ্ছে। এখন এই খাতটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য যথাযথ পলিসির দরকার। বিদেশে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় বাধাগ্রস্ত হয় বাংলাদেশের যেসব প্রোডাক্ট, সেগুলোর একটা বড় অংশ হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডগুলো এবং আমরা মেনটেন করতে পারি না। ইন্টারন্যাশনালি যে স্ট্যান্ডার্ড, সেটার জন্য যেসব ল্যাবের দরকার, টেস্টিং প্রসিডিউরের জন্য যেগুলো দরকার, সেগুলো আমরা গড়ে তুলতে পারিনি। তো চামড়া শিল্পকে কেন্দ্র করে দুই তিন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। একটা হচ্ছে যে যেহেতু আমাদের একটা প্রতি বছর এই কোরবানি ঈদ হয়, আমরা মুসলিম প্রধান দেশ, সুতরাং এটা চলতেই থাকবে। সুতরাং এই ক্যাটেলের যে ডিমান্ডটা মিট আপ করার প্রয়োজন, সেজন্য আমাদের প্রচুর পরিমাণে এই সেক্টরটাকে ডেভেলপ করতে হবে। এবং প্রয়োজনে বিদেশি আমদানি যেহেতু এখন বন্ধ আছে, আমরা নিজেরাও যদি আমাদের ইন্টারনাল এই সেক্টরকে যদি প্রোটেকশন দিতে চাই, তাহলে সেখানে হাই ট্যাক্স আরোপ করে সেটা বন্ধ রাখাই উচিত আমার মনে হয় এই মুহূর্তে। ফলে যেটা হবে যে ইন্টারনালি প্রডিউস যে ক্যাটেল আছে, সেগুলো দিয়েই আমাদের ডিমান্ড মিট আপ হতে পারে। মাংস রপ্তানি হতে পারে, যেটা আমি কয়েকদিন যাবতীয় বিভিন্ন জায়গায় বলছি যে হালাল মিটের কিন্তু ইন্টারন্যাশনালি প্রচুর ডিমান্ড আছে। তারপরে চামড়া তো আছেই। সুতরাং এই বিষয়গুলো যথাযথ পলিসি এবং এই যে এই কথাটা বললাম যে স্ট্যান্ডার্ড মেনটেন করা এবং কোয়ালিটি মেনটেন করার জন্য যা যা দরকার, সেগুলো কিন্তু পলিসিগত সিদ্ধান্তের দরকার আছে। তারপর লাইভ স্টক যারা ব্যবসায়ী আছে, তাদেরকে বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়ার প্রশ্ন আছে, সেই জায়গাটাতে আরও ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। তারপরে যেমন অনেক সময় স্বল্প সুদের ঋণ, তারপরে অন্যান্য ধরনের সুযোগ সুবিধা, গবাদি পশুর জন্য যেসব ডাক্তারের দরকার, খাদ্যের দরকার, খাদ্য আমদানি করতে হয়, সেটাকে হয়তো ট্যারিফ কমিয়ে দেওয়া, যাতে করে এই সেক্টরটাকে আরও প্রচুর ডেভেলপ করা যায়। সেই বিষয়ে যথেষ্ট কাজ করার সুযোগ আছে পলিসি মেকারদের পক্ষ থেকে। অ্যাট দ্য সেম টাইম এই সেক্টরটাই কিন্তু আমাদের নেক্সট একটা মানে বড় আরএমজি সেক্টরের মতো ফ্লারিশ করার সম্ভাবনা আছে রপ্তানি খাতের দিক থেকে। আমরা দেখতে পেয়েছি যে এবার পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারত এবং মিয়ানমার থেকে গরু আমদানি বলতে গেলে হয়ইনি। আমরা দেখতে পেয়েছি সেই সাথে আবার ভারত কিন্তু বেশ কয়েকটা বছর হলো যে তারা এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মাঝখানে আমাদের দেশে যেই বাজার ব্যবস্থাপনাটুকু গড়ে উঠেছে, আমরা যেটা বলি গবাদি পশুর, সেটিকে আসলে কতটুকু সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত? কারণ আমরা দেখতে পেয়েছি এর আগে, আমরা যদি পোলট্রির দিকে নজর দিই, খুব বড় আকারে কিন্তু ছড়িয়ে পড়েছিল। তারপর রোগবালাইয়ের কারণ বা কোনো একটা কারণে আজ থেকে 2-3 বছর আগে কিন্তু জিনিসটাকে পুরোপুরি ধ্বংস হয়েছে। আমরা কি সে পথে হাঁটছি কিনা? না, ওই জন্য আমি বারবার বলছি যে পলিসিগত দিকগুলোতে আমাদের এখনো কাজ করার যথেষ্ট সুযোগ আছে এবং ঘাটতি রয়ে গেছে। কারণ হচ্ছে যে এখন ধরা যাক, আমাদের কিছুদিন আগেও আমি কয়েকটা রিপোর্টিংয়েও দেখতে পাচ্ছিলাম যে গবাদি পশু যারা ব্যবসায়ী বা যারা পালন করছে, তারা বলছিল যে সরকার যেন ভারত থেকে আমদানি না করে বা বন্ধ করে। এখন ধরা যাক ভারত নিজের থেকে ব্যান করেছে, এখন যদি ভারত ব্যান উঠিয়ে দেয়, তাহলে কি আমরা ওদেরকে আসতে দিব? তাহলে কিন্তু লোকাল যে শিল্পটা, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে হঠাৎ করে।
যারা অনেক আশা করে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই জায়গায় যেমন একটা আমাদের নিজস্ব লাইভ স্টক খাতটাকে যেমন ডেভেলপ করার জন্য পলিসি দরকার, অ্যাট দ্য সেম টাইম ওই যে স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং যেটা প্রসিডিউরটা, সেটা কিন্তু শুধুমাত্র রপ্তানির জন্য না, আমাদের নিজেদের জন্য প্রয়োজন আছে। কারণ দেখা যাচ্ছে যে অনেক অসাধু ব্যবসায়ী বা যারা গরু ছাগল পালন করছে তারা মোটা তাজাকরণের জন্য অনেক ধরনের অ্যান্টিবায়োটিক সহ এমন ক্ষতিকর ওষুধ দিচ্ছে যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর হবে। সুতরাং এই ধরনের কৃত্রিম উপায় ব্যবহার করে যে খুব রাতারাতি এদেরকে বড় করে যদি ব্যবসার আশা করে, সেটা কিন্তু সেটাও করতে দেওয়া ঠিক হবে না। এখানে একটা সমন্বিত উদ্যোগের দরকার। সেদিক থেকে যেসব ডিপার্টমেন্ট আছে, লাইভ স্টক ডিপার্টমেন্ট আছে সরকারের, এগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এর একটা বিষয় আছে। আমার মনে হয় এটা ইমিডিয়েটলি এটা খুব ভালোভাবে নজর দেওয়ার মতো সময় এসে গেছে, যেহেতু তো ভারতীয় গরু বাদেই আমরা আমাদের নিজস্ব ডিমান্ড মিট আপ করছি, যার ফলে একটু প্রাইস আমাদেরকে হাই দিতে হচ্ছে। ডেফিনেটলি এবারও দেখা যায় 20-25% গত বছরের চাইতে বেশি ছিল। সুতরাং প্রতি বছর যদি প্রাইস আবার আপ হতে থাকে, সুতরাং সেটাও আবার ভালো না এই সেক্টরের জন্য। সুতরাং সেই দিকটা মনে রেখে আমাদের যে ঘাটতিটা আছে সেটা ফিল আপ করার জন্য লোকালি যে প্রডিউস করা যায় যাতে অনেক বেশি পরিমাণে এবং সেটা লোকালি ডিমান্ড মিট আপ করা যায়, সেই বিষয়টার জন্যই কিছু সরকারি নীতিগত এবং কিছু আর্থিক প্রণোদনা দেওয়ার প্রয়োজন আছে। ডক্টর মনজুর, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফেরত এসে আমরা বিষয়ে আপনার সাথে আরো কথা বলছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। উৎসব কেন্দ্রিক অর্থনীতি, এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS-এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মনজুর হোসেন। বাজার ব্যবস্থাপনার বিষয়টা আমরা কথা বলছিলাম শেষের দিকে। এখন দেখতে পাচ্ছি যে সাভারে সরিয়ে নেওয়ার বিষয়টুকু নিয়ে কিন্তু এক ধরনের দোলাচল, চামড়া ব্যবসায়ীদের ট্যানারি সরিয়ে নেওয়া নিয়ে বিষয়টা কিন্তু খুব সহজে কিন্তু সমাধান করা যেত, কিন্তু জিনিসটাকে নিয়ে এখনো কিন্তু গোলমেলে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা। না, আমি এখানে মূলত দায়ী করব চামড়া ব্যবসায়ীদেরকে, ট্যানারি মালিকদেরকে। কারণ হচ্ছে যে তারা যে জায়গায় বর্তমানে ব্যবসা করছে, হাজারীবাগের মতো একটা জায়গা যেখানে জনবসতি আছে, সেখানে একটা সমস্যা তৈরি করছে, পরিবেশগত সমস্যা আছে, বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হচ্ছে। এখন আমরা একটা সেক্টরকে মানে ফ্লারিশ করব অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? মানে কিসের জন্য? জনগণের স্বাস্থ্যের ক্ষতি করে, জনগণের নদীর ক্ষতি করে, ওখানকার এলাকার পরিবেশ ক্ষতি করে কেন এটা করতে হবে? তো এটা ভালো যে সরকার একটা তাদের জন্য আলাদা জায়গা বরাদ্দ করেছে, সেখানে কিছু ফ্যাসিলিটিস তৈরি করেছে এবং এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করেছে। এখন তাদেরকে যাওয়ার জন্য তারা যে ব্লেম গেমটা করছে, আমি মনে করি এটা তারা নিজেদের ক্ষতি নিজেরা করছে। কারণ হচ্ছে যে ট্যানারি যদি একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশে যদি হয় এবং এটা যদি কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডটা মেনটেন হয়, তাহলে কিন্তু এদেরই লাভ হবে। কারণ বিদেশ থেকে তাহলে রপ্তানির অর্ডার আরও বেশি আসবে, অনেক বায়ার আরও রাজি হবে বাংলাদেশ থেকে চামড়া নেওয়ার ক্ষেত্রে। সুতরাং সেই জিনিসটা কেন হবে না? এই জিনিসটা নিয়ে হাইকোর্টের অর্ডার আছে, চলছে এখন, তারা 10,000 টাকা করে এখনো জরিমানা গুনতে রাজি আছে, কিন্তু ওদিকে যেতে যাচ্ছে না। এখন তাদের কিছু দাবি দেওয়া আছে, হয়তো বা তার যৌক্তিকতা আছে, কিন্তু সেগুলো মেনেও সরকার যেহেতু একটা তাদের জন্য ব্যবস্থা করেছে, সেই জায়গাটা তাদের যাওয়া উচিত। আমি মনে করি যত দ্রুত সম্ভব যাওয়া উচিত। যেমন ধরেন আপনার গার্মেন্টস পল্লী করার কথা ছিল, এখনো হয়নি, তারপরে কিন্তু তারা থেমে নাই, তারা কাজ করে যাচ্ছে এবং তারা সেটা ডিমান্ড করছে। অথচ এদের জন্য একটা পল্লী তৈরি করার পরেও সেটা পুরোপুরি ইফেক্টিভ হচ্ছে না, মানে উভয় পক্ষের মধ্যে একটা দড়ি টানাটানি টাইপের একটা অবস্থার পরিপ্রেক্ষিতে। এটা অবশ্যই আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক সিচুয়েশন। কিন্তু এই অবস্থাটাকে উন্নতি না করতে পারলে কিন্তু চামড়া শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। কারণ আমরা যেখানে $30 বিলিয়ন মতো আয় করছি বছরে, মানে গার্মেন্টস সেক্টর থেকে, সেখানে মাত্র $1 বিলিয়ন মতো আমরা করছি চামড়াতে। চামড়ার একটা বিরাট মার্কেট আছে, বিরাট অপরচুনিটি আছে। সারা বছরে যে ধরনের মেড কনজামশন হয় তার চাইতে অনেক বেশি হয়েছে কোরবানির একটা ঈদ। আমাদের একটা উৎসবে কিন্তু আমরা প্রচুর একটা সাপ্লাইয়ের একটা সুযোগ আছে, চামড়া সাপ্লাইয়ের একটা সোর্স আছে। তা সেটাই কাজে লাগিয়ে আমরা কেন যে এই ধরনের সিচুয়েশনে পড়ছি, এটা অবশ্য মানে সব দিক থেকেই এটা কোনো ভালো কোনো দিক না আর কি এই সেক্টরের জন্য। তা আমি আশা করব যে আমাদের যারা সংশ্লিষ্ট সবাই আছেন তারা বিষয়টার গুরুত্ব অনুধাবন অবশ্যই করেন, করে আমার মনে হয় এই ব্লেম গেমের মধ্যে না থেকে যত দ্রুত সম্ভব ট্যানারিগুলোকে সাভারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত এবং তাতে করে পরিবেশেরও উন্নতি হবে এবং তাদের নিজেদের ব্যবসার দিক থেকেও লাভজনক হবে আমি মনে করি। আমরা এবার একটু আবার বাজারের দিকে চলে আসি। আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশ্বজুড়ে এখন চামড়া যে ব্যবসাটা যেটা দেখা যাচ্ছে, আমাদের যারা চামড়া ব্যবসায়ী এসেছেন তারা বলছেন যে ওখানে আমাদের চামড়া যেটা রপ্তানি করা হচ্ছে সেটার মূল্যমানটা পাওয়া যাচ্ছে না। এই সময় কি আমাদের পণ্যের বহুমুখীকরণের দিকে নজর দেওয়া উচিত কিনা?
না, সেটা তো একটা হচ্ছে লোকালি যখন চামড়া প্রসেসড যেটা লেদার, সেটা যখন আবার লোকালি মার্কেটে যাচ্ছে তখন এক ধরনের একটা ডিমান্ড তৈরি হচ্ছে জুতার বা স্যান্ডেল বা অন্যান্য কিছু, এবং চামড়ার আরও কিন্তু ডিমান্ড আছে, এবং যেটা ধরেন অনেক সময় জ্যাকেট বা অনেকটা মানে আপার সাইডেও কিন্তু গার্মেন্টসের মধ্যে লাগে, এবং ফ্যাশনেবল ব্যাগ এবং অন্যান্য অনেক কিছু পার্টস এগুলো তৈরি করা যায়। তো আমাদের যদি সে শিল্পটা গড়ে ওঠে, আমরা যতটুকু করছি এখনো মনে হয় না সেরকম উন্নত মানের কোনো কিছু তৈরি করছি, শুধুমাত্র দুই একটা ভালো লেদার গুডসের আমাদের বিজনেস আছে, যেমন নাম করা যায় অ্যাপেক্স এবং অন্যান্য কয়েকটা। সেরকম যদি আরও এগিয়ে আসে তাহলে কিন্তু এই সেক্টরটা কিন্তু আরও ফ্লারিশ করার যথেষ্ট সম্ভাবনা আছে। এর বাইরে আমরা আরেকটা আবার মানে পিছনের দিকে ফেরত আসি, যে আমাদের যে বাজার ব্যবস্থাপনা জিনিসটা থাকে, দামের কথা কিন্তু আপনি প্রথম ভাগে বলেছেন যে দামগুলো নিয়ে কখন কিভাবে ঠিক করতে হবে সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদের দেশে নির্ধারিত হয়নি। এখানে কি সরকারের হস্তক্ষেপ প্রয়োজন না, আছে কিনা? আমি সরকার হস্তক্ষেপ বলতে চাচ্ছি না। আমার কথা হলো যে মার্কেটের কিছু জেনারেল রুলস আছে, সেই রুলগুলো ঠিকমতো মার্কেটে ফলো করা হচ্ছে কিনা, ঠিকমতো চলছে কিনা, সেই জায়গাটা অবশ্যই দেখার একটা সুযোগ আছে। এখন প্রাইসিং প্যাটার্নটা যদি আমরা বুঝতে পারতাম যে কেন প্রাইসিংটা এরকম হচ্ছে বা এরকম হচ্ছে না। আমি কিছুদিন আগে বোধহয় আপনার অনুষ্ঠানে বলছিলাম যে মানে কয়েক বছরের যদি প্রাইসিং প্যাটার্ন দেখি, এটাকে আমি অনেকটা কবওয়েব সাইকেলের মতো দেখা যায়, যে এক বছর দাম একটু কমে গেল, পরবর্তী বছর সেটা যদি সাপ্লাই কমার জন্য হয়ে যায়, পরের বছর বেড়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে যেমন ধর শেষ দিনের কথা দেখা যায়, এই বছর হয়েছে শেষ দিনে যে আমরা গরু ব্যবসায়ীরা অনেকটা দাম কম পেয়েছে, দাম কমে গেছে, কারণ ওভার সাপ্লাই ছিল বা যে কোনো কারণে হোক ব্যবসায়ীরা ওই দিন ছাড়েনি গরু শেষ দিকে। এটা দেখে যদি আগামী বছর সাপ্লাই কমিয়ে দেয়, অনেকে যদি নিরুৎসাহিত হয়ে যায়, না গত বছর আমরা ভালো দাম পাইনি, এই বছর আর গরু পালবো না বা বিক্রি করবো না, তাহলে কিন্তু আবার দাম বেড়ে যাবে। এটা দেখে যদি পরের বছর আবার মানে ডিমান্ড মানে সাপ্লাই বাড়িয়ে দেয়, তখন আবার দাম পড়তে পারে। তো এই ধরনের একটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে যে ওভার দ্য ইয়ার্স একটা প্যাটার্ন আছে, আবার উইদিন মানে ইয়ার যে বছরের ঈদ তার 4-5 দিনের মধ্যে একটা প্যাটার্ন ফলো করে। এই প্যাটার্নগুলো একটু অ্যানালিসিস করে আমার মনে হয় সংশ্লিষ্ট যারা আছে তারা দেখতে পারে, এবং সেদিক থেকে কিছু করার থাকলে হয়তো করার সুযোগ। এখানে কি সিন্ডিকেটকে দায়ী করা যায় কিনা? কিছুটা তো আছেই, কিছুটা গরু ব্যবসায়ীদের সিন্ডিকেট আছে, কিছুটা মাছ পথে মানে চাঁদাবাজি বা অন্যান্য বিষয় আছে, এগুলো কিন্তু একটা ইম্প্যাক্ট আছে প্রাইসিং এর উপর। সেই জায়গাটাতে সরকার কাজ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে প্রাইসিং প্যাটার্নটা যদি ভালো মতো বোঝা যায়, তাহলে সেখানেও কিছু ইন্টারভেনশন দেওয়ার দরকার থাকলে দেওয়া যেতে পারে। তবে অবশ্যই মার্কেটকে ম্যানিপুলেট না করে আর কি, না করে মার্কেটের গতিতেই দেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে নিশ্চয়ই ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ আছে, না হলে কিন্তু দাম কিন্তু প্রতি বছর 20-30% করে বাড়তো না। যেখানে আমার ইনফ্লেশন রেট হচ্ছে 5-6%, সেখানে মাংস বা গরুর দাম এত বেশি হয়ে যাওয়ার তো কোনো কারণ নেই। সুতরাং ওই জায়গাগুলোতে আছে। অ্যাট দ্য সেম টাইম এদের গোখাদ্য, তারপরে ওষুধ বা অন্যান্য যে আনুষঙ্গিক খরচ আছে, ইনপুট প্রাইস আছে, সেগুলোর দামও সহনশীল পর্যায়ে রাখতে হবে, কারণ ইটস এ কাইন্ড অফ প্রোডাকশন। তো অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আপনি ভবিষ্যতের কথা বলেছেন, যেখানের মধ্যে বলা, আপনিও নিজেও বলেছেন যে এটার একটা বড় চাহিদা আছে এবং বাজারটাও কিন্তু বেশ বড়। আমাদের পদক্ষেপগুলো আজকে থেকে শুরু করা উচিত কিনা, যাতে আমরা সামনের বছরে পুরো জিনিসটাকে একটি সুন্দর একটি পথে নিয়ে আসতে পারি? অবশ্যই এটা করা উচিত, এবং সরকার যারা নীতি নির্ধারক আছে, যারা লাইভস্টক ডিপার্টমেন্ট দেখেন বা যারা মার্কেট মনিটরিং করেন, অ্যাট দ্য সেম টাইম যারা রপ্তানি নিয়ে ইনভলভ আছে, রপ্তানি ব্যুরো আছে বা যারাই আছে, শিল্প মন্ত্রণালয় আছে, তাদের প্রত্যেকের একটা সমন্বিত কাজ করা উচিত। আমি মনে করি যে এই সেক্টরের প্রতি আরও মনোযোগ দেওয়ার সুযোগ আসছে এখন, এবং যাতে করে এই সেক্টরটা লোকালি যেমন এটা ডিমান্ড আছে, এটা ইন্টারন্যাশনাল ডিমান্ডও আছে। সুতরাং বাংলাদেশের নেক্সট মানে এক্সপোর্ট সোর্স হতে পারে চামড়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে। দর্শক, হ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।